প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াগুলো পড়ে এসেছো। তো আজকে আমরা আমাদের গত পাঠের কিছু কতটুকু পড়েছো সেটা যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন উত্তর লিখবো আমাদের খাতায়। তো তার আগে একটু বলে নিই, আজকে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা যেটা পড়ছিলাম তারই পরের অংশটুকু পড়ব। দৃশ্যশিল্পের আমরা একটি অংশ পড়েছিলাম, আজকে পড়ব সাহিত্য আর সঙ্গীত শিল্প। তিনটি বিষয়ের একটি আমরা পড়েছিলাম গত ক্লাসে, আর আজকে আমরা বাকি দুটি নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই পড়ে এসেছো এবং কতটুকু পড়েছো সেটা নিয়ে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন লিখতে দিতে চাই। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা কম করে 10টি প্রশ্ন তোমাদের স্ক্রিনে আসছে গত পাঠ থেকে, এগুলো দেখে তোমরা শুধু উত্তরটি লিখবে। প্রশ্নটি লিখে শুধু উত্তরটি লিখবে, 4টি অপশন লেখার দরকার নাই, শুধু উত্তরটি লিখবে। এর জন্য তোমরা প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবে। তো চলো বন্ধুরা, শুরু করি আমরা। আমাদের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। প্রশ্ন 1, মানুষ যেভাবে জীবনযাপন করে, আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু খায়, সৃষ্টি করে, যে জিনিস ব্যবহার করে তাকে কি বলে? অপশন ক সংস্কৃতি, খ সভ্যতা, গ রীতি, ঘ শিল্প। 2, কান্তজির মন্দির কোথায় অবস্থিত? ক বগুড়া, খ দিনাজপুর, গ রংপুর, ঘ যশোর। প্রশ্ন 3, কান্তজির মন্দিরে পোড়ামাটির শিল্পকর্মে সামাজিক জীবনচিত্র ছাড়াও কার কাহিনী চিত্র পাওয়া যায়? ক রামায়ণ, খ রামকৃষ্ণ, গ মহাভারত, ঘ লক্ষ্মী। প্রশ্ন 4, মাটির ও বাঁশের দরজার ছাউনিযুক্ত দোচালা চারচালা ঘর কাদের ঐতিহ্য? ক নৃগোষ্ঠীর, খ বাঙালির, গ সাঁওতালদের, ঘ সবার। প্রশ্ন 5, বাংলার কোন শিল্পের সুনাম বহু কালের? ক তাঁত শিল্প, খ মৃৎশিল্প, গ কারুশিল্প, ঘ শোলা শিল্প। প্রশ্ন 6, পাল যুগের পুঁথিগুলো কোন ধর্মশাস্ত্রের? ক হিন্দু, খ মুসলমান, গ বৌদ্ধ, ঘ খ্রিস্টান। প্রশ্ন 7, নকশি কাঁথায় মহিলারা কি ফুটিয়ে তুলতেন? ক গল্প কাহিনী ও ছবি, খ মসজিদ ও মন্দির, গ ফুল ফল, ঘ সমাজ ব্যবস্থা। প্রশ্ন 8, এক সময় কি দিয়ে মন্দির বানানো হয়েছে? ক ছাঁচ অনুযায়ী মাটির ইট, খ নকশা অনুযায়ী পোড়ামাটি, গ বাঁশের, ঘ সবগুলোই। প্রশ্ন 9, কোষ্ঠী পাথর কি রঙের হয়? ক সাদা, খ কালো, গ নীল, ঘ সবগুলোই। প্রশ্ন 10, সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন এগুলো কিসের নাম? ক শাড়ির, খ গহনা, গ কাঁথার, ঘ নকশার। তোমাদের 10 মিনিট সময় দেওয়া হচ্ছে, তোমরা লিখে নাও। সবাই উত্তরগুলো এখন মিলিয়ে নাও। প্রশ্ন 1, মানুষ যেভাবে জীবনযাপন করে, আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু খায়, সৃষ্টি করে, যে জিনিস ব্যবহার করে তাকে কি বলে? অপশন ক সংস্কৃতি। প্রশ্ন 2, কান্তজির মন্দির কোথায় অবস্থিত? অপশন খ দিনাজপুর। 3, কান্তজির মন্দিরে পোড়ামাটির শিল্পকর্মে সামাজিক জীবনচিত্র ছাড়াও কার কাহিনী চিত্র পাওয়া যায়? অপশন গ মহাভারত। 4,
মাটির ও বাঁশের তরজার ছাউনিযুক্ত দোচালা চারচালা ঘর কাদের ঐতিহ্য? অপশন খ বাঙালির। প্রশ্ন 5, বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের? ক তাঁত শিল্প। 6, প্রশ্ন 6, পাল যুগের পুঁথিগুলো কোন ধর্মশাস্ত্রের? অপশন গ বৌদ্ধ। 7, নকশি কাঁথায় মহিলারা কি ফুটিয়ে তুলতেন? ক অপশন ক গল্প কাহিনী ও ছবি। প্রশ্ন 8, একসময় কি দিয়ে মন্দির বানানো হয়েছে? অপশন ক ছাঁচ অনুযায়ী মাটির ইট। প্রশ্ন 9, কোষ্ঠী পাথর কি রঙের হয়? উত্তর খ কালো। 10, প্রশ্ন 10, সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন এগুলো কিসের নাম? অপশন ক শাড়ির। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো চলো বন্ধুরা, আশা করি সবাই তোমরা 10-এ 10 পেয়েছো। এখন আমরা আজকের পড়াটা শুরু করি। তো আজকে আমরা যেটি বলছিলাম যে আমরা সাহিত্য নিয়ে পড়বো। সাহিত্য কিন্তু অনেক বড় একটি জিনিস, এবং সাহিত্য আমরা বাংলার কিছুটা পড়ে থাকি সাধারণত। তোমরা যে বাংলা প্রথম পত্রটা পড়ো সেটি কিন্তু সাহিত্যেরই একটি অংশ, তোমরা আলোচনা করে থাকো বা বুঝে থাকো। তোমরা নাটক পড়ো, তারপর গল্প পড়ো, ছোট গল্প পড়ো, তারপর প্রবন্ধ পড়ো, রচনা লেখো, এগুলো সবই কিন্তু সাহিত্যের অংশ। তো এই সাহিত্য প্রাচীনকাল থেকে আমাদের দেশে কিভাবে আসলো, বা প্রাচীনকালে আমরা কি ধরনের সাহিত্য পেয়েছি, কারা এই সাহিত্যগুলোকে সমৃদ্ধশালী করেছে, কে কে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং পরবর্তীতে আমরা সঙ্গীত নিয়ে আলোচনা করব, যে বাংলায় প্রাচীন বাংলায় কি ধরনের সঙ্গীত চর্চা হতো, কারা কারা এই সঙ্গীত চর্চায় বেশি অংশগ্রহণ করত, এবং কি কি ধরনের সঙ্গীত আমরা পেয়েছি, বিভিন্ন সঙ্গীতের নাম সম্পর্কে আমরা জানব। তো চলো আজকে আমরা আগে প্রথমে সাহিত্যটা সম্পর্কে জেনে নেই। দেখো কি বলেছে, আমরা একই সাথে নিশ্চয়ই পেন্সিল হাতে নিয়ে রেখেছি বইয়ে দাগ দেওয়ার জন্য। দেখো প্রথম যে লাইনটি আছে, বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। লাইনটি দাগ দাও। আমাদের এখন তো অনেক রকমের বই আমরা পাই, গল্পের বই, বিভিন্ন লেখকের বই আমরা পাই, রবীন্দ্রনাথের বা কাজী নজরুল ইসলামের অনেক কিছুই আমরা এখন পেয়ে থাকি। কিন্তু প্রাচীন যুগের যে সাহিত্যটি, আমাদের সাহিত্যকর্মটি আমাদের সামনে আসে, সেটির নাম হচ্ছে কি চর্যাপদ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। তাহলে এই চর্যাপদ আমরা বাংলাদেশে কিন্তু আবিষ্কার হয়নি, এটি হয়েছে কি নেপালে। তখন বাংলার যে বিস্তৃতিটা ছিল আর এখন বাংলার যে পরিধিটা বা বাংলাদেশের যে সীমানা, তা কিন্তু এক ছিল না। আমরা প্রাচীন যে ইতিহাস পেয়েছি, ভারতবর্ষ আমরা পেয়েছি, নেপালটা তখন ভারতবর্ষেরই একটা অংশ ছিল। এজন্য বাংলার ইতিহাস বা সাহিত্য নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এই নামগুলো আমরা পেয়ে যাব, কারণ ভারতবর্ষের অনেক কিছুই তো আমাদের সাহিত্যের সাথে জড়িত আছে। তো দেখো আমরা কি পেলাম, হরপ্রসাদ শাস্ত্রী, তিনি নেপালের, এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি লাইন, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজ দরবার থেকে এই চর্যাপদটা আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন, অর্থাৎ এই চর্যাপদের কথাগুলো, চর্যাপদের যা কিছু আছে সেগুলো কত সালে রচনা করা হয়েছে সেইটা সম্পর্কে ধারণা দিয়েছেন, অর্থাৎ সময়টা সম্পর্কে ধারণা দিয়েছেন বাংলাদেশের ভাষাবিদ, ভাষা নিয়ে গবেষণা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা দাগ দিয়ে নেব। আচ্ছা, পরের যে লাইনটি আছে দেখো, তিনি গবেষণা করে জানান, এটা দরকার নেই কিন্তু পরের অংশটা দরকার, যে প্রায় 1500 বছর আগে থেকে, এখন সময়কালটা আমরা জানছি, এটা আমরা দাগ দেব, 1500 বছর আগ থেকে, অর্থাৎ 650 খ্রিস্টাব্দ বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন। চর্যাপদের যে বিষয়বস্তু তা আমরা পাই সেটা হচ্ছে বৌদ্ধ সাধক, অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রচারক যারা ছিলেন, সাধনা করতেন যারা, তারাই এই চর্যাপদের বাণীগুলো লিখেছেন। এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে, তখনকার ভাষা, তখনকার লেখা এখন কিন্তু রূপান্তরিত হতে হতে, অর্থাৎ
পরিবর্তন হতে হতে আমাদের কাছে ভাষার অনেক পরিবর্তন চলে এসছে, লেখার ধরনও অনেক পরিবর্তন চলে আসছে। প্রাচীন বাংলায় যেভাবে বাংলা লেখা হতো, এখন কিন্তু বাংলা অক্ষরে অনেক পরিবর্তন আসছে। কিছুকাল আগেও দেখো কিছু কিছু তোমরা বাংলা শব্দে পেয়ে থাকবে, কিছু কিছু শব্দ ছিল যেমন নানি, দাদি, নদী, এগুলো আমরা দিঘিকার দিয়ে লিখতাম। এখন কিন্তু সবগুলোই আমরা কি করছি, রসিকার দিয়ে লিখছি। এই যে একটা পরিবর্তন, এটা কি সাহিত্যের অনেক বড় পরিবর্তন। তো এই যে চর্যাপদের যে সময় 650 খ্রিস্টাব্দ, তখন থেকে যে পরিবর্তন হয়ে এসছে ভাষার ক্ষেত্রে, ছোট একটু একটু করে পরিবর্তন হতে হতে বর্তমান বাংলায় এখন আমরা চর্যাপদের অনেক কিছুই বুঝবো না, এটাই খুব স্বাভাবিক। তাছাড়া শাব্দিক অর্থ ছাড়াও এগুলোর ভাবার্থও বুঝতে হয়। অর্থাৎ চর্যাপদের যে বিষয়টি আছে, এটা শব্দগতভাবে যা কিছু আছে, এটার পেছনের কথা, এটার বোধটা, আমরা যেমন কবিতায় কিছু মূল ভাব পড়ি, ভাবটাকে জানি, মূল অংশটাকে বোঝার চেষ্টা করি, ঠিক সাহিত্যের ক্ষেত্রে এই কথাটাই বলছে যে ভাবার্থটা, শাব্দিক অর্থ হয়তো একরকম শোনা যাচ্ছে, কিন্তু এটার মূল বিষয়টা আরো গভীর ছিল। এরপরের লাইনটি আমরা দাগ দেব, দেখো এগুলোই হলো আদি বাংলার সাহিত্যের নমুনা। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা এবং কান্নপা। আমরা লাইনটা দাগ দিয়ে নেব। চর্যাপদে যে গীতিগুলো লেখা হয়েছিল, তখনকার লেখাটা তো ছিল গীতির আকারের, মানে কবিতার মতো। পুঁথি আমরা যে গত ক্লাসে বলেছিলাম, পুঁথিগুলো কেমন ছিল, এক লাইনের সাথে আরেক লাইনে ছন্দে মিলানো, ছন্দে ছন্দে তখন সবকিছু রচনা করা হতো, সাহিত্যগুলো চর্চা করা হতো। তো সেটাই বলা হচ্ছে যে চর্যা গীতির বিখ্যাত যে লেখক ছিলেন, একজন হচ্ছে কি কান্নপা, আর একজন হচ্ছেন লুইপা। আমরা নিচে চর্যাপদের একটি নমুনা ও তার অনুবাদের সঙ্গে পরিচিত হব। এখানে দেখো দুটা লাইন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে চর্যাপদের। এই লাইন দুটোর অর্থ যদি তোমাদেরকে করে না দেওয়া হয় বা বুঝিয়ে যদি না দেওয়া হয়, তোমরা কিন্তু এখান থেকে শুনে কিছুই বুঝতে পারবে না। দেখো এখানে আমি পড়ছি, লুইপা লিখেছিলেন, আমরা যে দুইজন নাম পেয়েছিলাম চর্যাপদের, অবশ্যই তোমরা দাগ দিয়েছো নিশ্চয়ই। তো সেখানে দেখো কি লিখেছেন, কা আ তরু বর পাঞ্চ বিডাল চঞ্চল কি এ পৈঠা কাল। আমি আবারও বলছি, কা আ তরু বর পাঞ্চ বিডাল চঞ্চল চি এ পৈঠা কাল। কিছু বুঝেছো? নিশ্চয়ই কেউ বুঝো নাই। এরপরে দেখো এটার অর্থগুলো বলে দিয়েছে। এটা শব্দগত অর্থ যেটা আসছে যে শ্রেষ্ঠ তরু এই শরীর, পাঁচটি তার ডাল, চঞ্চল চিত্তে কাল ধ্বংসের প্রতীক প্রবেশ করে। এটার আবার একটা ভাব অর্থ আছে, শব্দে যা কিছু আমরা পেলাম, এটার ভাব অর্থটা হলো শরীরে পাঁচটি ইন্দ্রিয়, পাঁচটি ডাল স্বরূপ। আমরা যে চোখ, নাক, কান যা কিছু বলি, পাঁচটা ইন্দ্রিয়, সেগুলো হচ্ছে কি পাঁচটা ডালের মতো। এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাইরের জগতের সঙ্গে জানাশোনা চলে। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, সব কিছু কি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সব কিছু জানাশোনা করি। এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগৎকেই মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ আমরা চোখ, কান, নাক, আত্মা, মন, এগুলো দিয়ে যা কিছু করি, এটার প্রতি আমরা যা কিছু দেখি, এটা যদি শুধুমাত্র আমরা ব্যবহার করি, অর্থাৎ চোখ যা দেখতে চায় তাই যদি শুধুমাত্র দেখি, কান যা শুনতে চায় শুধুমাত্র তাই যদি শুনি, তাহলে কি হবে, আমরা একটা সময় ধ্বংস হয়ে যাব। আমাদের এই ইন্দ্রিয়র কথা শুনলে চলবে না, আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। আমাদের মন, আমাদের কান অনেক কিছুই খারাপ কিছুর প্রতি আকৃষ্ট হতে চায়, আমাদের চোখ অনেক খারাপ কিছুর দিকে আকৃষ্ট হতে চায়। তো এগুলো সব সময় ব্যবহার করা যাবে না। বস্তু জগতের প্রতি, অর্থাৎ এই পৃথিবীর প্রতি আমাদের আকৃষ্ট হওয়া চলবে না। এই চর্যাপদে এই কথাগুলোই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে চর্যাপদের কাল অর্থাৎ 650 খ্রিস্টাব্দের সাহিত্য আর বর্তমান সাহিত্যের মধ্যে অনেক তফাৎ আছে। এরপর দেখো আমরা লাইনটি দাগ দিব, সুলতানি আমলে শ্রী চৈতন্য বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গান রচনায় জোয়ার আসে। কীর্তন অর্থাৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গানে গানে বিভিন্ন ঘটনা বলা হয়, এটা হচ্ছে কীর্তন। তো এই
কীর্তন হয়, শুরু হয় কি সুলতানি আমলে। আমরা অবশ্যই দাগ দিয়ে নেব। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে। শ্রীকৃষ্ণের যে কাহিনীগুলো এগুলো গানে গানে তখনই রচিত হয়েছিল। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলমানে এতই ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমান কবিও পদাবলী রচনা করেছেন, অর্থাৎ মুসলমানরাও এই ধরনের কীর্তন রচনা করেছেন, বা হিন্দুরাও মুসলমানদের নিয়ে অনেক কিছু রচনা করেছেন। সেটাই বলা হয়েছে যে বাংলায় হিন্দু মুসলমানরা এতটাই ঘনিষ্ঠ ছিল যে একজন লেখক, হিন্দু লেখক মুসলমানদের নিয়ে লিখেছে, আবার মুসলমান লেখক রাধাকৃষ্ণ বা কৃষ্ণ এদেরকে নিয়ে লিখেছেন। দেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাব্যকাহিনী রচিত হয়েছে এ সময়। এই যে এগুলো রচিত হয়েছে এগুলো কিন্তু সাহিত্য রচনা হয়েছে, এগুলোকে সাহিত্যকে এগুলো সমৃদ্ধশালী করেছে। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। ধর্মের বিভিন্ন কথাগুলো বাণীগুলো কাব্য নামে পরিচিত। বুঝতে পেরেছো তো? মঙ্গল কাব্য অর্থাৎ মঙ্গল সূচক বাণী এখানে রচনা করা হয়েছে। এবং তখন কিন্তু কোনো গদ্যের অংশ ছিল না। তোমরা এই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ছো, এইরকম কোনো কিছু তখন ছিল না। তখন যা কিছু লেখা হতো সবই ছন্দে ছন্দে। তোমরা কবিতা যেমন পড়ো এক চরণের সাথে আরেক চরণের একটা মিল থাকে, ঠিক তেমনি এই চর্যাপদ, তারপরে কি মঙ্গল কাব্য, তারপর হচ্ছে কীর্তন, এগুলো সবই কি ছিল? ছন্দে ছন্দে রচিত ছিল। এখন আমরা কিছু কাব্যের নাম পাবো, আমরা অবশ্যই দাগ দিয়ে নেব। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দাগ দাও। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ঘনরামের ধর্মমঙ্গল, বিজয় গুপ্তের মনসা মঙ্গল এক্ষেত্রে বিশেষ উল্লেখের দাবি রাখে। আমরা মনসার যে গল্প পাই, তারপর চণ্ডীমঙ্গলের যে গল্পগুলো পাই, এগুলো কিন্তু এই সাহিত্যকর্মেরই আরেকটি অংশ। এছাড়া ভারতচন্দ্রের অন্নদা মঙ্গলে সেকালে বাংলার সমাজচিত্র পাওয়া যায়। বাংলার সমাজচিত্র যেমনটি ছিল সেটি অন্নদা মঙ্গলে আমরা পেয়ে থাকি। আচ্ছা, এটাও নিশ্চয়ই দাগ দিয়েছো তোমরা। এর পরের লাইনটি দাগ দাও। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। মুসলমান সমাজেও, শুধু যে হিন্দু ধর্মের এইখানে যেগুলো আমরা পেলাম, চণ্ডীমঙ্গল, তারপর হচ্ছে ঘনরামের ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, এগুলো সবই ছিল হিন্দু ধর্মের বিশ্বাসীদের জন্য। কিন্তু মুসলমানরা কি থেমেছিল? না, মুসলমানরাও বিভিন্ন পুঁথি রচনা করেছেন। সেটাই বলেছে যে পারস্য থেকে পাওয়া নানা গল্প কাহিনী এবং রোমান্টিক আখ্যা নিয়ে এগুলো রচিত হয়েছে। এখন আমরা কিছু নামও পাবো। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসতো, সবাই একসাথে বসে, এখন যেমন আমরা গল্প করি, তখন একজন পুঁথি পড়তো আর সবাই বসে বসে শুনতো। তখন এটা খুব রেওয়াজ ছিল। আবার পুঁথি নকল করে সংরক্ষণও করা হতো, এক পুঁথি থেকে আরেক পুঁথি তোলা হতো, তুলে সেটা একজনের কাছ থেকে আরেকজন এভাবে সংরক্ষণ করত। এখন আমরা কিছু পুঁথির নাম পাচ্ছি মুসলমানদের রচনা হয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে দেখো, ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সয়ফুল মুকুল বদিউজ্জামান, জঙ্গনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম। এগুলো হচ্ছিল মুসলমানদের রচিত। আলাউল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। এখানকার প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইনই কি হতে পারে? আমাদের বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। এরপর দেখো, এখান থেকে আমরা একটু দাগ দেবো যে ইংরেজ আমলে 19 শতকে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়। বাংলা গদ্যের সূচনা হয় কবে? 19 শতকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন। ভিত মানে কি? খুঁটি। একটা ঘরের যেমন খুঁটি ছাড়া ঘর বানানো যায় না, ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য কেমন হবে, কিভাবে রচনা করতে হয়, সেই খুঁটি নির্মাণ করেছিলেন সাহিত্যের জন্য। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যিকরা তার উপর শোধ তুলেছেন। অর্থাৎ একটি ঘরের খুঁটি ছিলেন কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি রচনা করেছেন। আর বঙ্কিমচন্দ্র এবং সমসাময়িক কালে আরো যারা ছিলেন তারা কি করেছেন, সেটা মানে ঘরের অন্যান্য যে অংশ, সৌধ বা উঁচু করে যে ছাদ, সেটা তারা করে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। একটা ঘরের যেমন শেষ কাজ হয়,
যে পরিপাটি করা, জানালা দেওয়া, দরজা দেওয়া, তারপর হচ্ছে পিঁড়ি দেওয়া, হ্যাঁ, বা পৈঠা বলে অনেকে, সেটা দেওয়া, এবং অন্যান্য যে সৌন্দর্যের কাজ সেগুলো করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া আরও যে কাজগুলো থাকে সাহিত্যের, সেগুলোর পূর্ণতা দিয়েছেন কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রাখেন। অর্থাৎ বাংলা সাহিত্যের 19 শতকে কি করলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করে দিলেন, স্তম্ভ করলেন, সেটাকে সৌধে রূপান্তরিত করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও সমসাময়িককালের সাহিত্যিকরা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে সৌন্দর্যমণ্ডিত করলেন, সুন্দর করলেন, আর সমৃদ্ধ এখন একটা জিনিস তৈরি হয়ে গেছে, সেটাকে আরো উন্নত করেছেন কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ সাহিত্যিকরা। এখানে আমরা অনেকগুলো নাম পেলাম। তো এরাই বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে। তো মোটামুটি আমরা বাংলা সাহিত্যের আমাদের সংস্কৃতির যে অংশ, এটা আমরা পেয়ে গেলাম। তোমরা কিন্তু কাজী নজরুল ইসলামের অনেক গল্প পড়ে এসেছো, অষ্টম শ্রেণীতেও আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়েছো, ছোট নাটিকা পড়েছো, এখন কবিতাও পড়ছো, দীনবন্ধু মিত্রর কবিতাও তোমরা পড়েছো। ওনারা কি করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখাও তোমরা পড়েছো, প্রবন্ধও তোমরা পড়েছো। তো ওনাদের যে বাংলায় তোমরা এগুলো পড়ে থাকো, এগুলো কিন্তু সাহিত্যের এক একটা ধাপ, হ্যাঁ, বা ওনাদের যে এক একটা মহাকাব্য গ্রন্থ, এগুলো কি আমাদের সাহিত্যকে অনেক সমৃদ্ধশালী করেছে। এরপর দেখো অনুশীলনীমূলক কাজ যেটি আছে, বাংলা সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র দাও। এই যে বললাম 19 শতকের, এর পুরো যে প্যারাটা আছে পুরোটাই দিতে হবে। দেখো কাজের ঠিক উপরে যে লাইনটি আছে, এই পুরোটাই লিখতে হবে, বিকাশের ধারাবাহিক আলোচনা। এটা তো আছে আধুনিক যুগে, এছাড়া কি আছে? প্রাচীনকাল থেকে দিতে হবে। প্রাচীনকালে কি? এখানে যেটা বলেছে বাংলা সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র, তার মানে কি প্রাচীনকাল, সেই চর্যাপদ থেকে আসতে হবে। চর্যাপদ আমরা প্রথমে লিখব। চর্যাপদ 650 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের যে প্রথম সাহিত্যকর্মটি পাওয়া যায় সেটি হচ্ছে চর্যাপদ, হ্যাঁ, 650 খ্রিস্টাব্দ। তারপর যে নামগুলো আমরা পাই একদম সুলতানি আমলে শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য বৈষ্ণব, তারপর হচ্ছে মুসলমান কবি পদাবলী, এরপরে পাই চণ্ডীমঙ্গল, মঙ্গল কাব্য, ঘনরামের ধর্মমঙ্গল, বিজয়গুপ্তের মনসামঙ্গল, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এছাড়া মুসলমান সমাজের পুঁথি যেমন ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সয়ফুল মুলুক, বদিউজ্জামান, জঙ্গনামা। এরপরে 19 শতকে এখানে এসে তোমরা শেষ করবে। আগেরগুলো শুধু নাম উল্লেখ করবে, প্রাচীনকালে উল্লেখযোগ্য গ্রন্থগুলো লেখকের নাম সহ, তারপরে ধারাবাহিকভাবে যে নামগুলো আমরা পেয়েছি সেটি করবো, এবং শেষ করব আমরা এটি দিয়ে, এই 19 শতকের এই আধুনিক যুগের কবি সাহিত্যিকের নামগুলো দিয়ে। আশা করি কাজটি তোমরা করতে পারবে বা তুলে ফেলতে পারবে। এরপরে দেখো বাংলা সাহিত্যের প্রাচীন কয়টি নিদর্শনের পরিচয় দাও। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি? চর্যাপদ, এছাড়া আছে শ্রী চৈতন্য বৈষ্ণব, তারপর মুসলিম কবি বা পদাবলী, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের যে গীতি কীর্তন, সেগুলো, মঙ্গল কাব্য, এগুলো তোমরা দিতে পারো, এই পর্যন্ত দিতে পারো যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, এবং মুসলমানদের পুঁথি ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এগুলো হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্যের কয়েকটি নিদর্শন। প্রাচীন আধুনিক যুগের যে 19 শতক থেকে যে প্যারাটি আছে, এখান থেকে কিন্তু আমরা কিছু উল্লেখ করব না। এর আগ পর্যন্ত যে নামগুলো আমরা পেয়েছি, এই নামগুলো লেখক সহ আমরা উল্লেখ করলেই হবে। এরপর দেখো কি বলেছে, সঙ্গীত শিল্প। সঙ্গীত শিল্প যেটি বলছিলাম যে এই সঙ্গীত এসেছে মানুষের মনের আনন্দে, তারা সুর করে যা গেয়ে উঠত, সেটাই কিন্তু সঙ্গীত। আমাদের দেশে সঙ্গীতকে সমৃদ্ধ করেছে আমাদের দেশে কৃষকরা, মাঝিরা, জেলেরা, খুব সাধারণ মানুষ। তাদের
আনন্দ থেকে তারা যা গাইতো সেটাই হয়ে গেছে সঙ্গীত, এবং সেটাই কিন্তু আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধশালী করেছে। এখন দেখো কি বলেছে, আমরা এটা একটু দাগ দিব, বাংলা চিরকালই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছেন, তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছেন। এগুলো আমরা দাগ দিব না। এরপরে দেখো, আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছেন। আমরা সাহিত্য শিল্পের আলোচনায় আমাদের দুই আদি সঙ্গীত চর্যাপদ ও বৈষ্ণব পদাবলীর কথা আগেই জেনেছি। আমরা একটু দাগ দিয়ে নেই। চর্যাপদ ও বৈষ্ণব পদাবলী, এটা একদিকে যেমন ছিল সাহিত্য, অন্যদিকে কিন্তু সঙ্গীতও বলা যায়। কারণ আমরা কি বলেছিলাম, এগুলো রচনা ছিল একটার সাথে আরেকটা ছন্দে মেলানো। এটা আমরা দাগ দিয়ে নেই যে আদি দুই সঙ্গীত চর্যাপদ ও বৈষ্ণব পদাবলী। কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো, এখনো হয়, তবে বাউল ও ভাটিয়ালি, তাহলে কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো, বাউল ও ভাটিয়ালি গান গ্রামের হিন্দু মুসলমান সকলেই গেয়ে থাকে। বাউল ও ভাটিয়ালি গান আমরা একটু দাগ দিয়ে নেই। মুর্শিদি পালা গান, বারো মাসা, ভাওয়াইয়া, গাম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। এগুলো কিন্তু লোকগানের নাম। মুর্শিদি পালা গান, বারো মাসা, ভাওয়াইয়া, গাম্ভীরা, এগুলো হচ্ছে পালা গানের নাম আমরা পেলাম। শহরাঞ্চলে একসময় পাঁচালি, খেউর, খ্যামটা প্রভৃতি গানের আসর বসতো। এটা আমরা লাইনটা দাগ দিয়ে নেব। পরে উত্তর ভারতের সংস্পর্শে এসে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধকদের পরিচয় ঘটে। ভারতবর্ষের কি হয়, হিন্দুস্তানি যেহেতু তারা ছিল এবং তাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত সেটা আমাদের সঙ্গীতে প্রভাব ফেলে। তার প্রভাবে এখানে নাগরিক সঙ্গীতের বিকাশ ঘটে। আমাদের বাংলায় একটি শহরে, বাংলায় যারা শহরে বাস করতেন তাদের সঙ্গীতের একটা পরিবর্তন আসে। তারই গান আজ আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু নাগরিক সময়ের যে গানটা সেটা। এ গানের সুর তিনি নিয়েছেন বাউল গানের সুর থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা যে গানটা গাই এটা হচ্ছে আমাদের বাংলার বাউল গানের সুর। রবীন্দ্রনাথের পথ ধরে আরো অনেকেই বাংলা নাগরিক গানে সমৃদ্ধ করেছেন। এগুলো কি নাগরিক গান। তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম আপন স্বতন্ত্রে ও বৈচিত্র্যে, স্বতন্ত্র মানে কি একেবারে মানে নিজের মতো করে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্বতন্ত্র। কাজী নজরুল ইসলাম তার নিজের মতো করে এবং বৈচিত্র্যে, সেই স্বতন্ত্রটা ছিল এরকম যে একটির সাথে আরেকটি খুব একটা মিল ছিল না। এক একটা গান যেন এক একটা ধরন ছিল, এক একটা রূপ ছিল, সেটাই বলছে বৈচিত্র্য। এক একটা রূপে কাজী নজরুল তার গানগুলো লিখেছেন, সেটাই বলছে যে যেমন ছিল আপন স্বতন্ত্র তেমনি ছিল কি বৈচিত্র্য। বিশেষ স্থানের অধিকারী আছে। আমরা লাইনটি দাগ দিয়ে নেব। মাত্র 20 বছরের সৃজনশীল জীবনে তিনি প্রায় 6000-এর মতো গান লিখেছেন। মাত্র 20 বছরে তিনি এই 6000 গান রচনা করেছেন। আচ্ছা, অতুল প্রসাদ সেন, আমরা এটিও দাগ দিব। দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত সেন, আধুনিক বাংলা গানের সমৃদ্ধিতে এদের অবদানও ব্যাপক। এই লাইনটিও দাগ দিয়ে নেব। আধুনিক বাংলা গানে এই নামগুলো আমরা পাই যে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। এরা কি করেছে, বাংলা গানকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে। তাহলে বাঙালি সঙ্গীত সম্ভারের পরিচয় দাও। তো এখানে আমরা অনেকগুলো যে লাইনগুলো দাগ দিয়েছি সেই লাইনগুলো যদি একত্রে একটু লিখে নিই তাহলেই এই সৃজনশীলটি আমরা পেয়ে যাব। আমাদের যে কাজটি আছে অনুশীলনীমূলক, এই কাজটি আমরা তৈরি করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের সঙ্গীত শিল্প আমাদের যে সংস্কৃতিকে সমৃদ্ধশালী করেছে সেটি নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন আমরা আমাদের একটি পল্লীগীতি আমরা শুনতে পারি। শুনতে শুনতে আমরা বাড়ি যাব। তার আগে তোমরা বাড়ির কাজটা বুঝে নাও যে এই পাঠ থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, এই পাঠ না, এই অধ্যায়ের যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে আমরা সবগুলো পড়ে ফেলবো। আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন পড়ব, আর তার আগে এই অধ্যায়ের একটি পরীক্ষা আমরা দেব।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো আমরা গান শুনতে শুনতে বাড়ি যাই। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা পিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মন, বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ। দেখো ডালিম ফুলে ওই জমেছে মন, বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ। ঝুমঝুমি মল পায়েতে কয় না সোনার গায়েতে, আরো দেব নাকের নলক মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। তাদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়, আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয়। তাদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়, আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয়। একটুখানি হাসো না, কাছে এসে বসো না, এনে দেব রেশমি চুড়ি মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা পিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। এনে দেব হাত থেকে মান তুমি করো না। এনে দেব হাত থেকে মান তুমি করো না। এনে দেব হাত থেকে মান তুমি